মানে তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ ওকে পাঠিয়ে দেন। আপনি থাইকে যান। তুমি এখানে উলু দিবা, তারপরে তুমি থাকবা। তুমি ব্যাগটাকে এদিক লাইন করে দাঁড়াও। সবার শোনায় না শিশু মন্দিরে এক বিশেষ কারণে আমরা সমবেত হয়েছি। আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর ভাই বোনেরা আজ মাতৃপুত্রের পুজোয় ব্রত নিয়েছে। আমরা সকলেই জানি যে আমাদের প্রথম পাঠশালা হলো আমাদের পরিবার, আর সেই পরিবারের প্রথম গুরু আমাদের মা। আমরা জন্মের প্রথম পর থেকে মায়ের কোলেই সব কিছু শিখে আমরা বড় হই। তার পাশে থাকে বাবার সাহচর্য। এই বাবা এবং মা দুজনই আমাদের কাছে সবচেয়ে আপন আর সবার উপরে। আমরা আমাদের আরাধ্য দেবদেবীদের সবসময় উপাসনা করি, কিন্তু তার সাথে আমাদের মা বাবার পুজো আমরা মনে মনে সবসময় করে যাই। তো আজকে আমরা এর মধ্যে পেয়ে গেছি আমাদের দুজন বিশেষ অতিথিকে, কিন্তু সবার প্রথমে আমরা আজকে দিনের সূচনা করব দীপ প্রজ্বলন এবং দিন ছোট্ট তৃতীয় শ্রেণীর ভাই অর্ণব এখন দিনসূচি পাঠ করবে। আজ 17 ডিসেম্বর বুধবার 2025 খ্রিস্টাব্দ, বাংলার পয়লা পৌষ 1432 বঙ্গাব্দ, 2082 বিক্রম সম্বত 5827 শ্রীবক্ত, সূর্যোদয় 6টা 16 মিনিট, সূর্যাস্ত 4টা 51 মিনিট। আজকে দিনটি সকলে শুভ ও মঙ্গলময় হোক। এবং আমাদের শ্রদ্ধেয় বড়দাকে আমি আহ্বান করছি প্রদীপ প্রজ্বলনের জন্য।
আন্তরিক শুভেচ্ছা। উপস্থিত অতিথিবৃন্দকে আমার প্রণাম এবং আমার সহ আচার্যবৃন্দকেও শুভেচ্ছা। প্রত্যেকেই প্রচন্ড আনন্দিত, কারণ আমাদের মাতৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজজিকে এখন আমাদের মাতৃমণ্ডলী ওনাকে বরণ করে নেবে। স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ মায়েরা উলুধঙ্কার দিবেন। এই মাতৃপিতৃ পূজনের দিনে আমরা মা বাবার সাথে যে শিক্ষক তো আমাদের গুরু হন, তো আমাদের দাদা দিদিদের শিক্ষাগুরু মাননীয়া শর্মিষ্ঠা মজুমদার সংস্থার অবসরপ্রাপ্ত অধ্যক্ষা এখন ওনাকে বরণ করে দিচ্ছে। মায়েরা উলুধঙ্কার দিবেন। माननीय श्री रामगोपाल महोदय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां स्तां शारदां प्रणमाम्यहम् स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমি এই প্রতিষ্ঠানে শিশু তীর্থের সাদা শিশু তীর্থে অনেকবার এসেছি। এখানে যখন ডাকে আমাদের আসতে খুব ভালো লাগে। এখানের এই ব্যাপারগুলি আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। আমি আগেবারও বলেছিলাম, অনেক স্কুল কলেজগুলি আছে, অনেক বড় বড় বিল্ডিংগুলি আছে, সুন্দর ক্লাসরুমগুলি আছে, কিন্তু সংস্কৃতি সংস্কারটা নেই। কিন্তু এখানে ওটা পাওয়া যায়। এখানে যখন আসা হয়, একটা পবিত্রতা, একটা ডিসিপ্লিন, একটু আলাদাই একটা জগতে একটা স্কুল। এটা আমি অনেক জায়গাতে এই স্কুলগুলিতে, জলপাইগুড়ি ছাড়াও আমি আসামে অন্যান্য জায়গাও গিয়েছি। খুব ভালো লাগে। এখানে আমাদেরকে নিয়ে আসার জন্যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, अन्य जो दीदीमणिरा आছেন, शिक्षक शिक्षिका সবাইকে আমার নমস্কার। আর বেলাকোবাতে ছিলেন দিদি বিএড স্কুলে, ডিএডে, উনি এখন রিটায়ার্ড। ও দিদিকেও আমার নমস্কার। এখানে যারা মা বাবারা, বিশেষ করে মায়েরা এসেছেন, ছেলে মেয়েদের মায়েরা, ওদেরকেও আমার নমস্কার। আজকে जो व्यवस्था করা হয়েছে মাতৃপূজা পিতৃপূজা, এটা স্লোলি আমাদের আধুনিকতার মধ্যে এটা ভ্যানিশ হচ্ছে, থাকছে না। আজকে এটা আয়োজন করা হয়েছে। আমি ওদিন আমাদের এ বাবু এসেছিল আমাদের কাছে, উনি বলছিলেন কিছুদিন আগে আরো এরকম অনুষ্ঠানগুলি করা হয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনেও এরকম অনুষ্ঠানগুলি করা হয়। শিক্ষক পূজা, শিক্ষক দিবসে শিক্ষক পূজা, গুরু পূজা, মাতৃপিতৃ পূজা, এরকম অনেক প্রোগ্রামগুলি আমরা করে থাকি। ছেলে মেয়েদেরকে আমি বলছি, আজকে তোমরা এই অনুষ্ঠানটা করছো, এটা বছরে একদিনের না হয়, জাস্ট এখানে দেখানো হচ্ছে মা বাবার প্রতি শ্রদ্ধার জন্য এটা আয়োজন করা হয়েছে। যেরকম প্রতিদিন
তোমরা উঠে প্রার্থনা করো, ঠাকুরকে প্রণাম করো। তোমরা প্রত্যেক দিন যদি মাকে বাবাকে যদি প্রণাম করো তাহলে দেখবে তোমরা ভবিষ্যতে বড় মানুষ হবে। স্বামী বিবেকানন্দের একটা ছোট্ট গল্প আছে, কন্যাকুমারী রক মেমোরিয়াল থেকে ওটা বুকটা পাবলিশ হয়েছিল, কম্প্রিহেন্সিভ লাইফ অফ স্বামী বিবেকানন্দ। ওখানে উল্লেখ আছে স্বামীজি তোমাদের মতন, স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, যখন তোমাদের মতন ছোট্ট বয়সে প্রত্যেক দিন উনি সকালবেলা মায়ের চরণটা ধুতেন। একটা ওনার গ্লাস বাটি ছিল, উনি চরণটা ধুয়ে ও চরণামৃতটা উনি খেতেন। উনি ভবিষ্যতে বলছেন পরে আমেরিকাতে, যদি আমি কোনো যদি মানুষের জন্য মঙ্গল কাজ করে থাকি, আমার মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ বলছে। তো আজকে তোমরা হয়তো পূজা করবে মায়ের প্রতি বাবার প্রতি, কিন্তু এটা একদিনের নাম পায়। কি বলা হলো? প্রত্যেক দিন কি করতে বলা হলো? মা বাবাকে প্রণাম করবে। তুলো, হাত তুলো, কে কে করবে? প্রত্যেক করবে তো? কি করতে হবে বলো? ঠাকুরকে প্রণাম করা হয় তো মা বাবাকেও প্রণাম করা করবে। শুধু মা বাবা নেই, যারা গুরুজন আছে, ঠিক আছে, ওদেরকেও কিন্তু প্রণাম করা দরকার আছে। যত আমরা করবো ততই কিন্তু মহান হতে পারে। স্বামীজি বলছেন যারা হাত তুলনা, যারা মহান হয়েছে ওরা কিন্তু নিজের মা বাবাকে যারা শ্রদ্ধা করেছে ওরা কিন্তু মহান হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, ভগবান বুদ্ধেরও একটা কথা আছে এরকম। তো তোমাদের কথা এবার আমি যারা মায়ের এসছেন, বিশেষ করে এখানে সব ম্যাক্সিমাম ওরাই আছেন, তো আপনাদেরকে বলছি, সন্তানকে আপনারা স্কুলে দিয়েছেন ঠিকই, কিন্তু ফার্স্ট স্কুল হচ্ছে আপনাদের বাড়ি। ফার্স্ট টিচার হচ্ছেন আপনারা, শিক্ষা করছেন আপনারাই, বিশেষ করে মা, তারপর বাবা। শুধু একটা স্কুলে দেওয়া হয়েছে, চলো সাদা শিশুকে আমরা দিয়েছি, ওখানে আমার ছেলে মানুষ হবে, এটা নেই। কিন্তু এখানে যা ওরা ভালো জিনিসগুলি শেখাচ্ছে, এটা কিন্তু বাড়িতেও পালন করার সুযোগটা দিতে হবে, এনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে ওদেরকে। তারপরে আমি অনেক স্কুলগুলিতে ভিজিট করেছি, 1400 থেকে বেশি স্কুল আমি ভিজিট করেছি 2008 সাল থেকে, 2008 সাল থেকে। কিন্তু একটাই প্রশ্ন সব লোক করে, এই যে মোবাইল এসছে, টিভি এসছে, টেলিফোন এসছে, বাড়িতে কিন্তু পরিবেশটা ঠিক থাকছে না। ছেলেরা পড়তে বসে হয়তো আপনারা কারোর সঙ্গে কথা বলছেন, ওর ইম্প্যাক্ট কিন্তু ছেলের উপর হবে। আপনার যখন ছেলেরা মোবাইল ইউজ করার সময় আপনার বলছেন করো না, কিন্তু ওদের সামনে আপনারাই করছেন, এটা যেন না হয়। যখন কিছু বিশেষ কথা থাকে, দূরে গিয়ে যদি কথা বলা হয়, ওদেরকে ডিস্টার্ব হয় না। টিভিটাও ডেফিনেটলি আপনার ভালো জিনিসগুলি থাকে, দেখবেন, যতটুকু দরকার আছে ততটুকু দেখবেন, ওদের পড়ার সময় কিন্তু না দেখা হয়। এরকম যদি সংস্কারটা আপনার এই স্কুলের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গেও যদি আপনারাও যদি ওদেরকে তৈরি করতে পারেন তাহলে ভালো হবে। আর একটা জিনিস আছে, মা বাবারা কিন্তু নিজের সন্তানকে কিন্তু বেশি সময় দিচ্ছে না, এটাও প্রশ্ন আছে। আমি 21 তারিখে এরকম একটা গার্জিয়ান মিটিং এ অনেক লোক আসবে, একটা মিটিং মানে সভা আয়োজন আছে, ওখানেও আমাকে কালকে ইনভাইট করতে এসেছিল। মা বাবারা কিন্তু সন্তানকে বেশি সময় দিচ্ছে না। তো আপনারা, এটা আপনাদের কর্তব্য, এটা ডিউটি, আপনার ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া দরকার আছে। এট দি সেম টাইম আর একটা প্রবলেম হচ্ছে, অনেক বাড়িতে আগে যে জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট ছিল, একই মানে পরিবারটাতে বড় পরিবারগুলি থাকতো, এখন কিন্তু ওটা থাকছে না। ছেলের মেয়েদের গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এরা সব থাকতো, কিন্তু এখন কিন্তু ওটা অনেকটা কমে গেছে। এটাতে কেউ তো কন্টিনিউয়াসলি কেউ না কেউ ওদেরকে গাইড করার লোক থাকতো।
তো এটাও কিন্তু দরকার আছে, ওদেরকে এনকারেজ করা দরকার আছে, মাঝে মাঝে কথা বলিয়ে দেওয়া, ফোনেও একটু সপ্তাহে আপনাদের রিলেটিভের সঙ্গে ওরা কথা বলা দরকার আছে, ডিস্টেন্সটা তৈরি হবে না। মোবাইল হওয়াতে আমার অনেক দূরের লোকের সঙ্গে কথা বলছি, কিন্তু নিজের কাছের লোকের সঙ্গে কিন্তু কথা বলার সময় নেই। তো আপনারা ছেলেদেরকে যখন এই ভালো সংস্কার দেওয়ার জন্য, সংস্কৃতি দেওয়ার জন্য কিন্তু এই স্কুলে অ্যাডমিশন দিয়েছেন। এই স্কুলটা মানে টাকার দিকে তো খুবই সামান্য টাকা দিতে হয়, কিন্তু অন্য স্কুল থেকে এটা কিন্তু আলাদা। এই স্কুলগুলিতে শুধু রেজাল্টটা দেখা হয় না, ম্যাক্সিমাম বেশিরভাগই লোক কি করে পড়াশোনার দিকটাই দেখে, কিন্তু পড়াশোনার দিকে শুধু পড়াশোনা মানে শুধু বুক লার্নিং নেই, বই পড়া নেই, রেজাল্ট করাও নেই। সত্যিকারের মানুষ হওয়ার কথা স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ যদি বই পড়েন আপনারা, উনি বলছেন মানুষ হওয়া, মানুষ হওয়ার কথা উনি বলছেন। মানুষ হওয়া আমার মানুষ আছে, দেখতে হয়তো মানুষের মতন আছি, কিন্তু ভিতরে কিন্তু মনুষ্যত্বটা নেই। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ ধর্ম মানে কি? ধর্ম বলছেন উনি পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দৈবত্বে উঠিয়ে যাওয়াটাই কিন্তু ধর্ম বলছেন। আমার হয়তো মানুষের মতন আছে, কিন্তু পশু ভাব আছে আমাদের। আমার মনুষ্যত্ব নিয়ে আসতে আরো বেশি উপর নিয়ে যেতে ভগবানের কাছে যেতে হবে, এটাই উনি ধর্ম বলছেন। তো আপনারা নিজের ছেলেকে যদি ভালো করতে চান, আপনাদেরকেও ভালো দরকার আছে, পড়াশোনা দরকার আছে, আপনার একটু প্রার্থনা ধ্যান জপ করা দরকার আছে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় খুব সুন্দর বলছেন, যদি আমাকে আর একবার পড়তে বলা হয়, আমি কিন্তু পড়াশোনা করব না, আমি আমার মনটাকে একাগ্র করার, শান্ত করার চেষ্টা করব। যদি এটা করতে পারি, সারা জগতের বিদ্যা আমার হয়ে যাবে। আমাদের মনটা স্থির নেই। অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করে, আমার পড়া মনে রাখতে পারছি না, আমার টেনশনে থাকছি, আমার রেজাল্ট ভালো করতে পারি না, আমাদের মনটা একদমই কিরকম একটু থাকে। সবই এই সমস্যার মূলে স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের মনের উপর কন্ট্রোল নেই। উনি বলছেন যে মনটা যিনি কন্ট্রোল করেছেন, ওনার মনটা বন্ধুর মতন ব্যবহার করে, যিনি চেষ্টা করেনি শত্রুর মতন ব্যবহার করে, স্বামীজির কথা। তো আপনাদেরকে যারা মা বাবার এসছেন এখানে, আপনাদেরকে অনুরোধ, আপনারাও ভালো হওয়ার জন্য চেষ্টা করুন, তখনই কিন্তু আপনাদের সন্তানটা ভালো হবে। আর সবসময় একটা খেয়াল রাখবেন, আমার সন্তানকে আমার থেকে ডিস্টার্বটা না হয়। আমি কিছু জায়গাতে গিয়েছি, মুম্বাইতে একবার গিয়েছি, একটা ছেলে ছাত্র পড়ছে, তো বাবার একটা ফোন আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু আলাদা রুমে গিয়ে উনি কথা বললেন। আমি কিন্তু খুব ইমপ্রেস হলাম, ওই ছেলেকে কোনো ডিস্টার্বই হলো না। এখানে দেখি আমার অনেক লোক বাড়িতে নিজের ছেলের মেয়েদের সামনে কিন্তু ঝগড়া হচ্ছে, মোবাইলে কথা বলা হচ্ছে, ওরা শোনার কথা নেই, এরকম বাড়ির পারিবারিক কথাগুলি ওদেরকে ওদের সামনে বলা হচ্ছে। এটা কিন্তু সংস্কার দেওয়াটা হলো না। আমি বলতে চাইছি, এখানে স্কুলে এত সুন্দর একটা পরিবেশটা ওরা দেওয়ার চেষ্টা করছে, এত ডেডিকেটেড লোক আছে, ওরা শুধু ভালো করার জন্য ওদের জীবনের উদ্দেশ্য, এটাকে আপনার বাড়িতে যাওয়ার পরেও কিন্তু এনকারেজ করা দরকার আছে। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে এই যে প্রেয়ার ওরা করে, দেখুন ওরা বুকটা ধরে না। অনেক স্কুলে যান, একটা কথা বলতে পারে না, বড় বড় স্কুল মানে আছে, ড্রেস আছে, অনেক টাকা ফিস আছে, কিন্তু ওরা কিন্তু শেখাতে পারে না। কিন্তু এখানে আমি অনেকবার এসেছি, একবার তো আমি দেখছি 1 আওয়ার, 1 ঘন্টা ধরে দেখছি আমার প্রেয়ারগুলি করছে, কোনো বই নেই হাতে। এই জিনিসগুলিকে এনকারেজ করলে সারা জীবন থাকবে। শ্রীরামকৃষ্ণদেব খুব একটা সুন্দর কথা বলছেন, মাটি যখন কাঁচা থাকে তখন যে কোনো শেপ দেওয়া যায়, পোড়া মাটিকে কিন্তু শেপ দেওয়া যায় না। আমরা ইট তৈরি করা হয়, মাটিটা মিক্স করা হলো, ওটা মল্ডে ফেলা হলো, যে কোনো শেপ ওটা নিতে পারে, কিন্তু একবার পোড়া হলে কিন্তু শেপ নেবে না। তো এরা শিশু আছে, এদেরকে এখানে মোল্ড করার চেষ্টা করা হচ্ছে, এরা কিন্তু ভবিষ্যতে মহান হবে।
মহান মানে চরিত্রবান হবে। স্বামী বিবেকানন্দ কিন্তু মহান মানে কোনো পজিশন পোস্ট বলছে না, উনি বলছেন পবিত্র মানুষ হওয়ার কথা উনি বলছেন। সব থেকে বড় সম্পদ হচ্ছে চরিত্রের কথা উনি বলছেন, চরিত্রবান হওয়া। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন চরিত্র গঠনের জন্য, সত্যিকার মানুষ হওয়ার জন্য বিবেকানন্দের বই ছাড়া উপায় নেই। সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আছে স্বামী বিবেকানন্দ। চরিত্রবান হওয়ার আমাদেরকে দরকার আছে। এই আজকে যে হচ্ছে চরিত্রবান করার, সত্যিকার মানুষ করার একটা ভালো একটা প্রোগ্রাম। এখানে এসে খুব ভালো লাগছে। আমি প্রত্যেক সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আর অনুরোধ করছি আমাদের আশ্রমগুলিতেও এরকম প্রোগ্রামগুলি হয়, মাঝে মাঝে যুব সম্মেলন হয়, শিক্ষক সম্মেলন হয়, গার্জিয়ান সম্মেলনগুলি হয়, আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সবাইকে নমস্কার। তখন দেবরাজ ইন্দ্র অসহায় হয়ে মহাদেবের কাছে সাহায্যের প্রার্থনা করেছিলেন। মহাদেব তার দুই পুত্রের মধ্যে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে এই কথা যখন প্রস্তাব করেছিলেন, তখন দুই পুত্রই রাজি হয়ে যায় যুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু সেখানে যেহেতু একজন পুত্রেরই প্রয়োজন রয়েছে, তাই মহাদেব বললেন, ঠিক আছে, এই মীমাংসা করার জন্য তিনি একটি উপায় বের করলেন। এই ব্রহ্মাণ্ডকে যে পুত্র সবার আগে পরিভ্রমণ করে এসে আমার চরণে সমর্পণ হবে, সেই যাবে এই যুদ্ধে। এই কথা শোনা মাত্রই কার্তিক বেরিয়ে পড়লেন ময়ূরের চড়ে ব্রহ্মাণ্ড পরিক্রমণে। গণেশ একটি থালার মধ্যে পুজোর সমগ্র সামগ্রী সাজিয়ে পিতা মাতাকে বসিয়ে তাদেরকে 3 পাশ করে ঘুরে তাদের চরণে যখন নিজেকে নিবেদন করে, তখন শিব তার বুদ্ধি থেকে অবাক। অর্থাৎ আমরা পৃথিবী বলতে সাধারণত মাকে বুঝি, আকাশ বলতে পিতাকে। তাই গণেশ 3 বার ঘোরাতেই গোটা ব্রহ্মাণ্ডকে জয় করে ফেলেছিল। আর সেদিন থেকেই মর্তলোকে শুরু হয় পিতৃমাতৃ পূজন। আজও আমরা এখানে সমবেত হয়েছি পিতৃমাতৃ পূজনের জন্য। গণেশ স্তুতির মাধ্যমে করছি। আমি একটা করে বলবো, বক্রতুণ্ড মহাকায়, বক্রতুণ্ড মহাকায়, কোটি সূর্য সমপ্রভ, কোটি সূর্য সমপ্রভ, নির্বিঘ্नं কুরু মে দেব, নির্বিঘ্नं কুরু মে দেব, সর্বকার্যেষু সর্বদা, সর্বকার্যেষু সর্বদা। এবারে ভাই বোনেরা প্রথমে পিতার চরণ দিয়ে দেবে, সঙ্গে মন্ত্র উচ্চারণ করবে, গামছা দিয়ে পা মুছিয়ে দেবে। প্রত্যেকেই গামলায় পা রাখুন। একসঙ্গে আমার সাথে সাথে মন্ত্র উচ্চারণ করবে। মাতরম
পিতা পিতা পাদৌ নমামি পিতরো মামিতা সর্বকল্যাণ ভবে সর্বকল্যাণ ভবে। পা ধুয়ে গামছা দিয়ে পা মুছিয়ে করে মুছিয়ে দেবে, গামছা দিয়ে সরিয়ে দিয়ে সাইডে রেখে দেবেন। এই সাথে গামলা আর গামছা সবাই ভুললাম। 3 বার ঘুরবো, 3 বারই মন্ত্র উচ্চারণ করবো, 3 বারই পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবো। পানি চ পাপানি বলো, ইয়ানি পাপানি চ পাপানি জন্মান্তরকৃতানি চ জন্মান্তরকৃতানি চ তানি সর্বাণি নশ্যন্তু তানি সর্বাণি নশ্যন্তু প্রদক্ষিণাঃ পদে পদে প্রদক্ষিণাঃ পদে পদে। সুন্দর করে প্রণাম করবো পা ধরে। এবারে দাঁড়িয়ে পড়াও, নইলে পারবে না। চন্দনের বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়াও। চন্দন পরিয়ে দাও, চন্দন পরিয়ে দেবেন। সঙ্গে একটা গান হবে, গানটা শুনে শুনে পড়বে। যে মালাগুলো এনেছো মালাটাও হাতে নেবে। চন্দন পরানো হয়ে গেলে বাবা মাকে মালাটা পরাবে, সঙ্গে এই গানটা। আমার পিতা মাতা আমার পিতা মাতা সবাই প্রথম হাতে করি, প্রথম হাতে করি তারা আমার প্রথম গুরু, তারা আমার প্রথম গুরু, তাদের আমি প্রণাম করি। যারা আমার পিতা মাতা যেথায় প্রথম হাতে করি, যেথায় প্রথম হাতে করি তারা আমার প্রথম গুরু, তারা আমার প্রথম গুরু। তাদের তাদের আশীষ সদাই মাগি, চরণ ছুঁয়ে নত শিরে, যারা আমার পিতা মাতা যেথায় প্রথম হাতে করি, তারা আমার প্রথম গুরু। মায়েরা ধরে করো। তাদের আমি প্রণাম করি, নিত্য হেরি চারিধারে, নদী পাহাড় কানন যত, সাগর কুসুম আকাশ তাদের থেকেও শিখছি কত। বিশ্ব জোড়া এক পাঠাগার, সবাই জানি গুরু আমার। বিশ্ব জোড়া এক পাঠাগার, সবাই জানি
শ্রদ্ধা প্রেমে তাদের শরীর, যারা আমার পিতা মাতা, যেথায় প্রথম হাতে খড়ি, তারা আমার প্রথম গুরু, তাদের আমি প্রণাম করি। এবারে ভাই বোনেরা, পরম ব্রহ্মা দীপজ্যোতি পরম ব্রহ্মা, दीपज्योति जनार्दनः दीपज्योति जनार्दनः, दीपहरतु मे पापम् दीपहरतु मे पापम्, सज्जादीपं नमस्तुते सज्जादीपं नमस्ते। আজি এই কর্মে আমি ব্রত নিলাম, সবাই বলো, সবাই বলো। আমার যত আমি তোমায় সঁপে দিলাম, জোরে গান করো। এই কর্মে আমি ব্রত নিলাম, তো আমি বেদি দলে উড়িয়ে দেব ওই চরণ তলে, তো প্রতি শুধু তোমার ইচ্ছে পথে ছিলাম, তোমার ইচ্ছে পথে ছিলাম। আজি এই কর্মে আমি ব্রত নিলাম, আমার যত আমি তোমায় সঁপে, তোমায় সঁপে দিলাম। আর যত বোঝা প্রাণের বোঝা তার করি, তারি ভাব যশ বিভাগ রেখে বসে পড়ো। কিছু যশ আশীর্বাদ বচন বলছি, সেটা তাকে প্রণাম করবে। শুয়ে পিতামাতার চরণে স্পর্শ করে, পিতামাতার চরণ স্পর্শ করবে আর বাবা মা হাতে চাপিয়ে আশীর্বাদ করবেন। আমার সাথে এই মন্ত্রটা উচ্চারণ করবেন। অভিবাদনশীলস্য অভিবাদনশীলস্য নিত্যং বিদ্যাপাশে বিনঃ নিত্যং বিদ্যাপাশে বিনঃ চত্বারি তস্য বর্ধন্তে চত্বারশো বলম। এবার ভাই বোনেরা ভালো করে প্রণাম হয়ে গেলে আস্তে আস্তে উঠে বসবে। প্রদীপ সাবধানে, বাবা মা দুধ খাওয়াবে, জল খাওয়াবে। চামচ দিয়ে না পারলে হাত দিয়ে খাইয়ে দাও, চামচ দিয়ে অসুবিধা হলে হাত দিয়ে খাইয়ে দাও, হাতেতেই সব কিছু আছে। পালিছ স্নেহে তুন্দ ধন্য হে, তোমারি হে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, আমার প্রাণ হে তোমার
হতে পারে। তোমার বিশাল বিপুল ভুবন করে তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন জীবন ষোড়শ শোভন পারবে না, ছাড়ো। তুমি ধন্য ধন্য হে তোমারি কালী তুমি ধন্য ধন্য হে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জনমে মরণে সুখে ধন্য ধন্য হে তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা। আজকে আমি এই জীবনে প্রথম এই রকম অনুষ্ঠানে থাকার সৌভাগ্য পেলাম এবং এই জন্য আমি প্রধান আচার্যকে আমি অনেক ধন্যবাদ দিই আমাকে এইভাবে আমন্ত্রিত করার জন্য। এবং আমার এই জীবনের প্রথম এই উপলব্ধি হলো, একটা আফসোসও হচ্ছে যে আমার মা বাবাকে আমি যদি এভাবে পুজো করতে পারতাম তাহলে বোধহয় জীবনের এই একটা অদ্ভুত অভিজ্ঞতা হতো। মনে মনে আজকে কল্পনাই করলাম যে আমার মা বাবাকে বসিয়ে আমি এইভাবেই প্রণাম করলাম, পুজো করলাম। আপনারা সত্যি ভাগ্যবান যে আপনারা পুত্র সন্তান কন্যা সন্তানের বাবা মা হয়েছেন এবং ওদেরও অনেক সৌভাগ্য আপনাদের মতো মা বাবা পেয়েছে। এবং এই যে সংস্কৃতি, বাবা মার প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যেন বজায় থাকে, আমি এটাই বলবো। আর কয়েকটা কথা একটু বলি যেটা এই সময় খুব জানার দরকার। শিশুরা তো ছোট, ওরা কিন্তু একদম একটা মাটির তালা, তো ওদের ছাপ পড়বে আপনাদের জীবনে। আপনারা যেমন জীবনযাপন করবেন ওদের কিন্তু সেই ছাপটাই পড়বে, কারণ ওরা অনুকরণ প্রিয়, ওরা অনুকরণ করে। এবং আমরা যদি সত্যি মা বাবা হিসেবে সবাই আমরা চাই যে আমাদের সন্তান যেন আমাদের থেকেও ভালো হয়, তো এইটা যদি আমাদের প্রত্যেকের আন্তরিক ইচ্ছা থাকে তাহলে আমাদের কিছু বিষয় মেনে চলা উচিত। কারণ হচ্ছে আমরা যদি বদলাই, নিজেদের যে ছোট ছোট ভুলগুলো আমরা করি সেইটা যদি আমরা একটু সংশোধন করি, তাহলে আমরা যা চাইছি আমাদের ছেলে মেয়েদের উৎকৃষ্টতম তৈরি করতে, সেটা মনে হয় সম্ভব হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে শিশুর মানসিক শক্তি যাতে বাড়ে সেরকম কিছু আপনাদের করতে হবে। প্রথম যেটা হচ্ছে যে শিশুর
সবসময় শিশুকে সমালোচনা করবেন না। বেশি সমালোচনা যদি করেন তাহলে শিশু কিন্তু আত্মবিশ্বাসী হবে না, ভীরু প্রকৃতির হবে। আর শিশু যা করছে, সেই যা করে সেটাকে পারুক না পারুক তাদের ওই পদ্ধতিটাকে উৎসাহ দেবেন। কারণ ওই উৎসাহটুকু সেটাই ওর কাছে এই অনুভূতিটা হবে যে আমি যেমনই হই, যতটাই পারি আমার মা বাবা আমার সঙ্গে আছে, মা বাবা সবেতেই আমার পাশে আছেন, আমি খারাপ ভালো যাই করি না কেন। আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আমার খুব বলার দরকার, সেটা হচ্ছে যে পারিবারিক কলহ, বাবা মার যে ঝগড়া, সেটা হয়তো বলবেন যে স্বাভাবিক, কিন্তু আমি বলবো যে এই কলহর তার প্রভাব শিশু মনে ভীষণভাবে পড়ে। তো সেখানে বাবা মার মধ্যে যে কলহ, সেটাতে জেতার প্রতিযোগিতা না করে একজনকে একটু চুপ থাকতে হবে, স্থিতিশীল থাকতে হবে। আমরা বলি আবেগের স্থিতিশীলতা। এখানে জেতা নয়, কারণ শিশু ওইটাই দেখে যে এইভাবেই বোধহয় কলহ করে জিততে হয়, এবং ওইটাই তাদের মনে প্রভাব পড়ে। পরবর্তীতে তারা ঠিক একই ভঙ্গিতে কলহ করে। আর আরেকটা কথা যেটা আমার মনে হয় যে সবারকে বলা দরকার, সব বাবা মাকে, সেটা হচ্ছে যে এই শিশু মনে আপনি যদি মানসিক শক্তি যোগান, তাহলে শিশুর সান্নিধ্য, শিশুকে যথেষ্ট পরিমাণে সান্নিধ্য দিতে হবে, পাশে থাকতে হবে তার ভালো মন্দে, এবং তাকে উৎসাহ দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং ওকে সমস্যার সমাধান করার সুযোগ করে দিতে হবে। বাচ্চারা এসে বলে বাবা মা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সমস্যা নিয়ে আসে, কিন্তু আমরা কি করি যে ও তোর এটা হচ্ছে, ঝাঁপিয়ে পড়ে সেই সমস্যাটা সমাধান করে দিই না। ওকে নিয়ে সমস্যাটা ভাবুন, সমস্যাটাকে ওকে নিয়ে ভাবতে দিন, যে তুমি বলো তো, বা তুই বলতো তুই কি করে এটা সমাধান করবি। ওকে গাইড করতে হবে, তবে ও জীবনের নানান ওঠাপড়ায় নিজে নিজে সমস্যার সমাধান করতে শিখবে। নইলে কি হবে, ও বড় হয়ে যাবে, ওই আমরা তো সারা জীবন ওর পাশে থাকতে পারবো না, কিন্তু এই চারিত্রিক দৃঢ়তা, সমস্যা সমাধান ক্ষমতা, কল্পনা শক্তির উন্মোচন, আধ্যাত্মিকতা, এগুলো যদি আমরা উত্তরাধিকার সূত্রে শিশুদের দিতে পারি, তাহলে আমি বলবো যে বাবা মা হিসেবে আমরা যা চাইছি যে উন্নত চরিত্রে, সেটাই সম্ভব হবে। আমার আজকে অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো। আর এই বিদ্যালয়গুলোর যথারীতি সব কিছু সংস্কৃতি খুবই ভালো লাগে। কি বলবো বুঝতে পারছি। নমস্কার বলছি আস্তে আস্তে আর কি। সকালবেলা আমার ছেলে আসতে চায়নি, তার কারণ এর আগের বছর আমি এখানে অনেক কাঁদছি দেখে আমার ছেলে বলছে আমি যাবো না, তুমি এখানে গিয়ে কাঁদো। হ্যাঁ, এর জন্য আমাকে বলতে বলতে নিয়ে আসছে, তুমি এখানে কিন্তু কাঁদবা না। ছেলেকে অনেক বুঝাই নিয়ে আসছি, কিন্তু খুব ভালো লাগে এটা, তার কারণ ছেলেও অনেক কিছু শিখতে পারছে। নমস্কার। সারদা শিশুবৃত্তের সমস্ত দাদা ভাইদের, আমাদের এই যে প্রোগ্রাম আজকে বাচ্চাদের নিয়ে আমাদের পিতৃ এবং মাতৃগুলো রাখছেন আমাদের স্কুলে, ওনাদেরকে আশ্চর্য করে নমস্কার জানাই যে এত ভালো প্রোগ্রাম রেখেছি, এবং এত ভালো যে একটা বিষয় আছে সেটা আমাদেরও জানা ছিল না। আমরা দুজনই এবারে সেটা প্রথম আসছি, এর আগেও হয়েছিল কিন্তু কোনো কারণে আসতে পারিনি। ভালোবাসা মানে আজকে প্রথম এই স্কুলে এই যে অনুষ্ঠান হলো, এটা খুবই ভালো হলো। মানে কোনো
কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা প্রোগ্রাম হবে আর কি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে খেলা মানে স্কুলে পড়াশোনার সাথে সাথে যে অন্যান্য অনুষ্ঠানগুলো এভাবে হয়, এটা স্কুলে খুব ভালো হয়। মানে আর কি বলবো, আর কিছু বলবো না, এটাই এইভাবে যাতে সব অনুষ্ঠানগুলো হয়। তো আজকের দিনটা আমি আগেও পেয়েছি, আগের বছর পেয়েছি। তো আজকের দিনের গুরুত্বটা মাহাত্ম্যটা মাথায় ঠিকই ছিল, কিন্তু আমার শাশুড়ি মশাই একটু অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। তো এই জন্য মানে মেসেজটা ঠিক মাথা থেকে উড়েই গেছিলো। কাল রাতে হঠাৎ আবার দেখি মেসেজটা দেখে আবার আসার ইচ্ছা তো প্রচুর, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেরকম ছিল না। গার্ডেন আসলে আমার নমস্কার। বিদ্যাভারতী এমন একটা জায়গা যেখানে প্রকৃতি মানুষ করা যায়, সেটা দেখলাম। আমরা তো বিদ্যাভারতীতে যখন পড়াশোনা করছি তখন ছিল না, কিন্তু আমরা এই চান্সটা পাইনি। যার এই মাতৃপূজাটা মানে আলাদাই অনুভূতি, আমি খুব একটা বড় মিস করছি। স্কুলে আমার ছেলে দ্বিতীয় শ্রেণী ঈশান সরকার, আমি কোনো অনুষ্ঠানে আসতে পারিনি, কারণ আমার শ্বশুর মশাই প্যারালাইসিস, আমার স্বামী অসুস্থ, নার্ভের পেশেন্ট, আমার শাশুড়ি মা নেই, আমাকে সংসার একাই। সারদা শিশু তীর্থের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মাতৃপিতৃ পূজন একটা অনুষ্ঠান। গেল বছর আমি প্রথমবার এই অনুষ্ঠানে যোগদান করেছিলাম, খুব ভালো লেগেছিল। এই বছরেও ভাবছিলাম যে কবে হবে অনুষ্ঠানটা। তারপরে আমার ছেলে তো আসার জন্য খুব ব্যস্ত, মা যাবা তো, বাবাকে কিন্তু এবার যেতেই হবে। যাই হোক, এবার বাবাও সঙ্গে এসেছে, ও খুব খুশি। আর আমার একটা বিশেষ অভিজ্ঞতা, আমার কাছে ওটা মানে অভিজ্ঞতাই। আর আমার বেশিরভাগ অভিজ্ঞতাই আমার বড় ছেলেকে দিয়েই। তো ও যখন ছোট ছিল, খেলতে খেলতে কোনো একটা দুষ্টুমি করেছে, আমি ওর মাথায় খুব জোরে একটা গাঁথা দিয়েছিলাম, ওর ভীষণ লেগেও ছিল। সেই দিন আমি গাঁথাটা মেরেছিলাম। আজকে আমার ছেলে কিন্তু অনেক বড়, তা আজ পর্যন্ত আমি ওকে মেরেছিলাম, তখন ওর ব্যথাটা লেগেছিল, কিন্তু আমি সেটা কিন্তু তখন অনুভব করিনি। আজকে ওর বয়স এই 21-22 হবে, আমি কিন্তু এখনো ওর ওই ব্যথাটা এখনো নিজে অনুভব করি। তা আমার মনে হয় যে বাচ্চা কাচ্চাকে মেরে তখন ওকে পড়তে বসতো, মারধর করতাম। ও সারদাতেই পড়তো, এটাতে পড়তো না। ও এই গতবার যে প্রোগ্রামটা হয়েছিল আমার খুবই ভালো লেগেছিল। আমি ভাবছিলাম যে প্রোগ্রামটা কবে হবে, কিন্তু আমার ছেলে আমাকে বারবার বলে, মা এই যে মাতৃপিতৃ পূজা হলে কিন্তু আমি যাবোই। আমার আজ খুব ভালো লেগেছে। দ্বিতীয় শ্রেণী আয়ুষ বরণের বাবা। আমি সর্বপ্রথমেই স্কুলের দাদা দিদিদের এবং সর্ব অভিভাবক পরিবারকে নমস্কার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার এই অনুষ্ঠানটা সব থেকে আমার জীবনের সব থেকে মূল্যবান অনুষ্ঠান হিসেবে আমি পেলাম। আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে আমি প্রণাম জানাই, শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমার প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লাগলো। আমরা তো ছোটবেলায় এই ধরনের অনুষ্ঠানগুলি মানে জানতামই না, এরকম অনুষ্ঠান যে হয় সেটা আমরা কিন্তু ভাবতেই পারিনি। আমরা সরকারি স্কুলে পড়াশোনা করছি, ওই সমস্ত স্কুলে এই সমস্ত ব্যাপার ছিল না, কিন্তু তখনও সরকারি স্কুলেও পড়াশোনা মোটামুটি ভালো ছিল। আজকে এই যে সারদা স্কুলে এই ধরনের প্রোগ্রাম, ছেলে মেয়েদের যে সংস্কার শেখানো হয়, সরকারি স্কুলে কেন হয় না? আমার এটাই একটা প্রশ্ন। সরকারি স্কুলের মাস্টারমশাইরা অনেক বেশি শতকোটি প্রণাম জানাচ্ছি আগত মা বাবাকে। আমি প্রণাম জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে আগত জলপাইগুড়ির বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় শর্মিষ্ঠা মজুমদার মহাশয়কে। শত ব্যস্ততার মধ্যেও
যখন আমি এই অনুষ্ঠানের কথা বললাম, উনিও আবেগান্বিত হয়ে পড়েছিলেন এবং আমাকে বলেছিলেন আমি অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করব। আমাদের পাশে এসেছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন তার সম্মানীয় সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। ওনার সামনে গিয়েও যখন আমি এই অনুষ্ঠানের কথা বললাম, উনি শুনে অবাক হয়ে গেলেন, তাই নাকি, এরকম অনুষ্ঠান হয়? আমি তো এটা দক্ষিণ ভারতে যখন আমি ছিলাম তামিলনাড়ুতে, তখন আমি সেখানে এই অনুষ্ঠান দেখেছি, আমি অবশ্যই যাব। তাই তিনিও এসেছিলেন। আজকের অনুষ্ঠান দেখতে দেখতে মাননীয় শর্মিষ্ঠাদি যে কথাটা বললেন, সত্যি আমারও মনে হচ্ছিল আমরা কতই অভাগা। আমি তো পাইনি আমার মা বাবাকে এইভাবে সামনে বসিয়ে আমার পুষ্পাঞ্জলি তার চরণে সমর্পণ করা। আজকের ভাই বোনেরা সত্যি খুব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, তারা এই সুযোগ পেয়েছে এবং এই সুযোগ বিদ্যাভারতী করে দিয়েছে। আজকে আমরা মা বাবা হিসাবে সত্যি খুব গর্বিত হচ্ছি এই অনুষ্ঠানের জন্য। আজকে মা সম্পর্কে, মার স্থান কোথায় বলতে গিয়ে, ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করে ফিরে আসছিলেন, তখন লক্ষ্মণ রামচন্দ্রকে বলেছিল, দাদা এই স্বর্ণময়ী লঙ্কা, চলো আমরা এখানেই থেকে যাই। তখন ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে উদ্দেশ্য করে বলেছিল, ও পি স্বর্ণময়ী লঙ্কা ন মে রোচতে লক্ষ্মণম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরাও ভাই বোনদেরকে প্রতিদিন যে প্রার্থনা হয়, প্রেয়ারের সময় আমরা এই সুভাষিতটা পাঠ করাই। মা বাবা আমাদের জীবনের প্রথম গুরু, আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন এই মা বাবাই। তাই আমাদের জীবনটা কেমন করে তৈরি করতে হবে, মা বাবার পরিচয় যেন আমার পরিচয় না হয়, আমার পরিচয় যেন মা বাবার পরিচয় আমি যদি করতে পারি, তাহলে পরে ভাববে আমার জীবনটা সার্থক হয়েছে, আমার জীবনটা সফল হয়েছে। আজকে বিদ্যাভারতী বার্ষিক 2025 শিক্ষাবর্ষের যোজনা অনুসারে আজকের দিনটাতে এই মাতৃপিতৃ পূজনের আয়োজন করেছে। আমরা শুধু প্রচেষ্টা করেছি, আর আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমার সৈনিক, আমার আচার্য দাদা দিদিরা, তারা যেভাবে তারা সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠানটা কিছুতেই সফল হতো না। সেই সঙ্গে আমাদের আহ্বানে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, খুব কম সময়ের সূচনায় আমরা যেভাবে আপনারা মানসিকভাবে প্রস্তুত হয়ে এই অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করেছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও এর থেকে অনুপ্রাণিত হচ্ছি আগামী দিনে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে করার জন্য। সেই সাথে বলি, আমাদের এই সারদা শিশু তীর্থ 1952 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে প্রথম একটি দ্বীপ প্রজ্বলিত হয়েছিল। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে 1975 সালে শিলিগুড়ির সূর্য সেন কলোনির একটি ভাড়া বাড়িতে প্রথম এই বিদ্যালয়ের প্রকাশ হয়েছিল। আমাদের জলপাইগুড়িতে 1988 সালে সার্পের মোড়ে একটি ভাড়া বাড়িতে
প্রথম তৈরি হয়েছিল, তারপর পান্ডাপাড়ায় নিজস্ব জমি কিনে আজকে উত্তরবঙ্গে 118টা স্কুল চলছে। আজকে যেটা বললেন মহারাজও বললেন, আজকে এই একটা দিন মা বাবার পুজো নয়, 365 দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মা বাবাকে প্রণাম করতে হবে। তাদের আশীর্বাদ, তাদের পদস্পর্শে আমার জীবনটা আমরা শুরু করতে হবে, তাহলেই সফল হবে। এই বিদ্যালয় একটি শিক্ষা কেন্দ্রের পাশাপাশি একটি সংস্কার কেন্দ্রও বটে। শিশু মনে যে সংস্কার আমরা ছোটবেলা থেকে দেওয়ার চেষ্টা করি, আমাদের বিশ্বাস, আমাদের এত বছরের অভিজ্ঞতা বলে এই সংস্কারটা ওদের জীবনে সারা জীবন থেকে যায়। তাই তো আমাদের ভাই বোনেরা আজকে সমাজের বিভিন্ন স্তরে নির্ণায়ক শক্তি রূপে তারা কাজ করছে। সে শিক্ষা ক্ষেত্রেই হোক, রাজনৈতিক ক্ষেত্রেই হোক, প্রশাসনিক ক্ষেত্রেই হোক, চিকিৎসা ক্ষেত্রেই হোক, বিজ্ঞানের ক্ষেত্রেই হোক, যে ক্ষেত্র আমি যাই সেখানেই গিয়ে দেখি আমাদের প্রাক্তন পূর্ব ছাত্রছাত্রীরা সেখানে বড় জায়গায় তারা স্থান পেয়েছে। একটু আগে শুনলাম আমাদেরই ভাই মণিমাল্য দাস জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানটায় বিবেকানন্দ মহামণ্ডলী বলে একটি সংস্থা আছে, সেখানে ওরা গত 14ই ডিসেম্বর জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের উপর ভিত্তি করে একটি তারা পরীক্ষা নিয়েছিল। সেখানে জলপাইগুড়ির স্বনামধন্য বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সমস্ত স্কুলের ভাই বোনেরা অংশগ্রহণ করেছিল। আর সেই প্রতিযোগিতায় সেখানটায় আমাদের ভাই মণিমাল্য প্রথম হয়েছে। একবার মণিমাল্যর জন্য আমরা সবাই একবার হাততালি দেব। সহ ভোজনের ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে ভোজন করে তারপরেই আমরা স্থান ত্যাগ করব। ভাই বোনেরা ভালোভাবে বসো, সুন্দর করে বসো সবাই। ভবন্তু সুখিনঃ, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ओम शांति शांति शांति। भोजन मंत्र गुरु। ओम ब्रह्मार्पणं ब्रह्मोऽपि, ओम ब्रह्मार्पणं ब्रह्मोऽपि, ब्रह्माग्नो ब्रह्मणाहुतं, ब्रह्मैकतेन गन्तव्यम्, ब्रह्मकर्मो समाधिना। ओम सहना भवतु, सहना भुनक्तु, सह वीर्यं कर्वावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति। भोजन करो।